সর্বপ্রথম যে আপডেটটা আপনারা এতক্ষণে জেনে গেছেন যে রংপুর রাইডার্স কোয়ালিফাই করে ফেলেছে প্লে অফের জন্য। টপ 4 টিম আমরা পেয়ে গেছি। কারা খেলতে চলেছে প্লে অফ, কারা বাদ পড়ে গেছে ইতিমধ্যে বিপিএল সেটা নিশ্চিত হয়ে গেছে। সো বিপিএল 2026-এর নতুন রং কিন্তু বিপিএল এ এবার আসলে লেগেই গেল একদম। আজকে আর একদিন আছে গ্রুপ পর্বে নাবিল, এবং তার আগেই রংপুর নিশ্চিত হলো, সিলেট হয়েছে, রাজশাহী হয়েছে। টপ 2 টিমের মধ্যে টপ 2 টিমের জায়গার জন্য একটা লড়াই এখনো বাকি আছে। এক্সাইটমেন্টটা এখন অন্যরকম লাগছে কিনা বিপিএল এর, এবং সেটা ঢাকাতে ফিরেছে, এটা আরেকটা ব্যাপার। দুটো দল আগেই বাদ পড়ে গেছে। আপনি বলছিলেন যে রাজশাহী, চট্টগ্রাম এবং সিলেট থেকেই কিন্তু নিজেদের প্লে অফ নিশ্চিত করে ঢাকায় পা রেখেছিল রংপুর রাইডার্স। তাদের প্লে অফে ওঠাটা আসলে সময়ের ব্যাপার ছিল, কারণ ঢাকার সাথে এই ম্যাচটা যদি তারা হারতো তারপরেও আসলে তারা প্লে অফের দৌড়ে অনেকখানি এগিয়ে থাকতো। আমরা পয়েন্ট টেবিল যদি দেখি, ঢাকার পয়েন্ট ছিল 4, রংপুরের ছিল 8। রংপুর যদি বাকি 2 ম্যাচ হারতো ঢাকার সাথে এইটা এবং পরেরটা, সেক্ষেত্রে ঢাকা যদি পরের ম্যাচ যেতে তাদের পয়েন্ট 8 হতো, রান রেট আবার ঢাকা কিন্তু অনেকখানি পিছিয়ে ছিল। তো মোটামুটি বোঝা যাচ্ছিল যে রংপুর প্লে অফে যাবে, এবং সেটা তারা এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে। এবং কনভিন্সিং উইন বলতে হবে। 11 রানের জয় দেখে আপনি হয়তো মনে করতে পারেন যে ম্যাচটা মোটামুটি ফাইটিং আছে, তা না। পাওয়ার প্লেতে ভালো একটা স্টার্ট পেয়েছিল রংপুর রাইডার্স। 126 রানের ওপেনিং পার্টনারশিপ ছিল তাদের, এবং ওই পার্টনারশিপটা 14 ওভারে এসেছে, 181-তে তারা থেমেছে। এবং জবাবদিতে নেমে ঢাকা কিন্তু পাওয়ার প্লেতে আসলে ম্যাচ থেকে ছিটকে গেছে। 3টা পয়েন্ট তারা 3টা উইকেট যখন তারা হারিয়েছে তখনই তারা ছিটকে গেছে, এবং তাদের বড় ব্যবধানে জিততে হতো, সেটা তো তারা পারেনি, জিততেও পারেনি। এবং পয়েন্ট টেবিল আসলে সে কথাই বলছে যে রান রেটটা খুব ম্যাটার করছিল, এবং রংপুর রাইডার্স এখন 1-2 এর লড়াইও থাকতে পারবে। যদি আজকে চট্টগ্রাম হেরে যায়, চট্টগ্রাম যদি পরের ম্যাচটাও হারে, সেক্ষেত্রে রংপুর কিন্তু রংপুরের সুযোগ রয়েছে, কারণ একটা ম্যাচ তাদের নোয়াখালীর সাথে বাকি রয়েছে, আগামীকাল হবে সেটা। সো রংপুরের সেখানেও চান্স থাকবে টপ 2-তে আসার জন্য। চট্টগ্রামের সাথে আজকে 1 আর 2 এর যে লড়াইটা রাজশাহীর সাথে চট্টগ্রামের, বেশ জম্পেশ হতে চলেছে আজকের রাতে, কারণ 2 দলই কিন্তু একেবারে টপ 2 স্পটটার জন্য লড়বে। এবং আজকের ম্যাচের কথা বলছিলেন যে রংপুর কনভিন্সিংলি জিতেছে ম্যাচের, পুরোটা সময় জুড়ে রংপুরই ম্যাচে ছিল বলতে গেলে। বাট শেষ দিকে আমার একটুখানি মনে হচ্ছিল সাইফুদ্দিন যদি খেলাটা ঘুরিয়ে দেয়, এবং দেখেন একদম শেষ ওভার পর্যন্ত চান্স ছিল ঢাকার। আপনি যদি দেখেন যে শেষ 4 বলেও যদি 4টা ছক্কা হয়ে যেত, সাইফুদ্দিন সেই চেষ্টাটাই করছিলেন। এবং একদম লাস্ট 4th বলটা যখন মিস হলো, তখন তিনি মাথা নিচু করে আসলে বসে পড়লেন যে তখনই সুযোগটা হারিয়েছেন। কিন্তু দেখেন রংপুরের এবারের বিপিএল এর ওপেনিং এর সর্বোচ্চ পার্টনারশিপ 126 রানের পার্টনারশিপ, কিন্তু পাওয়ার প্লে একেবারে শুরুতে যদি দেখেন নাবিল, 4 ওভারে কিন্তু খুব ধুকে শুরুটা করেছিল রংপুর। লাস্টে পাওয়ার প্লে লাস্ট 2 ওভারেই কিন্তু মালানা খেলাটা ঘুরিয়ে দিয়েছে, এবং তাওহিদ রেজাকে ওপেনিং এ বেশ ভালোই লাগছে। কি বিশ্বকাপের জন্য নতুন একটা ঝালাই তিনি করে নিচ্ছেন নাকি? না, ওপেনিং এ তাওহিদ হয়তো খেলবেন না। আমরা যেটা বলছিলাম যে পাওয়ার প্লেতে ঢাকার শুরুটা খারাপ হয়নি। উসমান খান ভালো স্টার্ট এনে দিয়েছিলেন, 6 ওভার শেষেও তাদের রান 50-এর কাছাকাছি ছিল, এবং 3টা উইকেট তারা ওই জায়গায় হারিয়ে ফেলেছে, এবং ব্যাক টু ব্যাক উইকেট হারিয়েছে। কেউই আসলে ইনিংস বড় করতে পারেনি। সাইফুদ্দিন যেটা করেছেন লোয়ার অর্ডার, তখন ম্যাচ কিন্তু শেষ হয়ে গেছে, এবং তখন সাইফুদ্দিন আসলে পরাজয়ের ব্যবধানটা কমাচ্ছিলেন। কখনোই মনে হয়নি যে রংপুরকে তারা চ্যালেঞ্জ জানাতে পারবে বা হারাতে পারবে। ইটস বিকজ আপনি বলছিলেন 4 বলে 4টা 6 দরকার, ওটা আসলে ইকুয়েশনে সম্ভব, বাস্তবে সম্ভব তা না। 3 ওভারে 50 রান দরকার ছিল। আস্কিং রেটটা যখন 10-এর উপরে চলে যায়, তখন মিরপুরের মাঠে সেটা খুবই ডিফিকাল্ট। এবং 181 মিরপুরের মাঠে বড় স্কোর, এবং রংপুর হয়তো চেষ্টা করেছিল যে বড় ব্যবধানে জিততে, যদি তারা এই ম্যাচটা জিততে পারে 1-2 এর লড়াইয়ে হয়তো তাদের পক্ষে থাকা সম্ভব ছিল। তবে চট্টগ্রামের রান রেটটাও আপনাকে খেয়াল করতে হবে, সেই জায়গায় চট্টগ্রাম কিন্তু অনেকখানি এগিয়ে আছে। তো দ্যাট উইল বি ক্রুশাল। আমরা যদি ঢাকার ব্যাটিংয়ের স্কোর কার্ড দেখি, আপনি দেখেন 31 করেছেন উসমান খান, সাইফ 12, 25 করেছেন মিথুন, অনেক বেশি বল তিনি খেলছেন, 29টা বল, শামীম 10। একমাত্র বলার মতো স্কোর আসলে সাইফুদ্দিনের, সেটা 7 বা 8 নাম্বারে নেমে। তো ওই জায়গায় আসলে ম্যাচটা আগে দরকার ছিল, চলে গিয়েছিল। হ্যাঁ, যদিও শেষ দিকে তিনি 50টা অবশেষে পেয়েছেন, কিন্তু দলকে ম্যাচটা জেতাতে পারেনি। এবং নোয়াখালীর সাথে সাথে ঢাকারও তো বিপিএল শেষই হয়ে গেল কাগজে কলমে সব মিলিয়ে। তারপরও এবার ঢাকায়
ঢাকার দলটা ফাইনালি ঢাকা আসলো, ঢাকা এসে খেলার সুযোগটা হলো তাদের হোম ভেন্যু মিরপুরে, বাট আসলে আনফরচুনেট তারা জিততে পারে। এবং মিঠুন বলছিলেন ম্যাচের পর যে এই উইকেটটা আসলে 181 ছিল না, 150 ছিল, মানে তাদের ভুল, এবং সে সাথে রংপুরকেও ক্রেডিট দিয়েছেন যে এই 180 পর্যন্ত যাওয়ার জন্য। দুটো ব্যাটসম্যান যখন সেট হয়ে যান তখন তারা আস্কিং রান রেটটা বাড়াতে পারেন। 14 ওভারে রান ছিল 126, শেষ 6 ওভারে হাতে যখন 10 উইকেট আছে আপনি এক্সপেক্ট করবেন রানটা 200 হবে, 6 ওভারে অন্তত 60 রান হবে, তাহলে 186 হওয়ার কথা। শেষ 6 ওভারে কিন্তু সেটা হয়নি, 55 রান এসেছে। তার মানে হচ্ছে দুজন ব্যাটসম্যান সেট হয়ে গিয়েছিলেন, সেটা তারা ক্যাপিটালাইজ করেছেন, অন্যরা কিন্তু ভালো করতে পারেনি। একদমই সেটাই। এবং আমরা কিন্তু আসলে পার্টনারশিপের কথা আপনি বলছিলেন সেটাই দেখছিলাম, 87 বলে 126 রানের পার্টনারশিপ, যে কোনো উইকেটে তৃতীয় সর্বোচ্চ ছিল, এবং ওপেনিংয়ে মানে সর্বোচ্চ এবারের বিপিএল এ রংপুর তো আসলে দেখিয়ে দিয়েছে, এবং আমার মনে হয় যে জানান দিয়েছে প্লে অফে তারা বেশ মানে পরিপক্ক হয়ে আসছে। আমরা লাস্ট শোতেও কথা বলছিলাম যে সিলেটে কিছু রেজাল্ট ব্যাকফায়ার করেছে রংপুরের জন্য, কিছু ম্যাচ তারা খুব ভালোভাবে জিতেছে, কিন্তু কিছু ম্যাচ আনএক্সপেক্টেডলি হেরেছে, যেগুলো দর্শক বা সবাই ভক্তরা হয়তো আশা করেনি যে রংপুর এই ম্যাচগুলো হারবে। বাট সেখান থেকে আমরা বলছিলাম যে ঢাকাতে এসে রংপুর হয়তো একটা কামব্যাক স্টোরি লিখতে পারবে, ফাইনালি তারা আসলে লিখতে পেরেছে। এখন তারা অধিনায়ককে পরিবর্তন করছেন, সোহানের জায়গায় লিটনকে অধিনায়কত্ব দেওয়া হচ্ছে। দ্যাট ওয়াজ আ বিগ মুভ, বোল্ড মুভ, কারণ রংপুর রাইডার্স আর নুরুল হাসান সোহান একে অপরের সমর্থক হয়ে গেছিলেন, বহু বছর ধরে সোহান এই দলটায় খেলছেন এবং ক্যাপ্টেন্সি করছেন, এবং ক্যাপ্টেন্সিও তিনি ভালো করছিলেন। যেহেতু আউট অফ ফর্ম ছিলেন, সোহান সরে গেছেন এবং জাতীয় দলের ক্যাপ্টেন লিটন দাসকে দায়িত্বটা দেওয়া হয়েছে। তো আজকে খুব বেশি কিছু লিটনে করতে হয়নি, তবে টিম ম্যানেজমেন্টকে একটা বড় সিদ্ধান্ত নিতে হতো যে টিম কম্বিনেশন তারা খুঁজে পেয়েছে কি পায়নি। মিকি আর্থার সাথে যখন সিলেটের শেষ ম্যাচটা হারের পর কথা ছিল, তিনি বলছিলেন যে তাকে আসলে জিজ্ঞেস করা হয়েছিল যে অন্যান্য দলগুলোতে যেরকম 3-4 করে বিদেশি অ্যাভেলেবেল আছে এবং তাদের মধ্যে থেকে 3-4 খেলছেন, আপনার কাছে 6-7 বিদেশি আছেন যারা যে কেউই আসলে কেপাবল একাদশে থাকার মতো, সেটা কি একটা মধুর সমস্যা আপনাদেরকে ফেলে দিচ্ছে কিনা? আপনারা উইনিং কম্বিনেশন এখনও খুঁজে পাচ্ছেন না, কারণটা কি? তিনি বলছেন এখন তিনি উইনিং কম্বিনেশন খুঁজে পেয়েছেন এবং ফাহিম আশরাফের ইনক্লুশনটা তাকে একটা স্টেবিলিটি এনে দেবে। আপনি যদি খেয়াল করেন যখন ভালো শুরু করেছিল প্রথম 5টা ম্যাচে তারা 4টা ম্যাচ জিতেছিল এবং তখন এই দলটা নিয়েই তারা খেলেছিল। ব্যাটিংয়ে মালান মায়ার্স 2 বিদেশি, ফাহিম আশরাফ অলরাউন্ডার ক্যাটাগরিতে খেলেছেন, এবং কখনো আমরা দেখেছি সুফিয়ান মুকিম খেলেছেন, কখনো আকিব জাভেদ খেলেছেন, কখনো খুরদিল শাহ খেলেছেন। তো এই জায়গায় মোটামুটি তারা বিদেশি লাইন আপটা সেটেল করতে পেরেছে যে মালান মায়ার্সের সাথে খুরদিল শাহ এবং ফাহিম আশরাফ। সেক্ষেত্রে স্পিনে কখনো রাকিবুল খেলছেন, কখনো আলিস খেলছেন, ওই জায়গায় এই একটা জায়গা বাদে বাকি দলটা মোটামুটি সেটেল। যখন ফাহিম আশরাফ চলে গিয়েছেন তখন তাদের দলের ভারসাম্য অনেকখানি আসলে কমে গিয়েছিল। সে কারণে 7 জন ব্যাটসম্যান খেলাবেন, 4 জন স্পেশালিস্ট বোলার খেলাবেন, সাথে পার্ট টাইমার কে খেলবেন, ওগুলো চিন্তা করতে গিয়ে তারা আসলে একটু ভজঘট পাকিয়ে ফেলেছিল, এবং ফাহিম আশরাফের আশাটা তাদেরকে ব্যালেন্সটা খুঁজে পেতে সহযোগিতা করেছে। একদমই সেটাই। এবং আমরা যদি আসলে আপনি সোহানের কথা বলছিলেন যে আজকে মানে সোহান ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার পর আজকে একটু নির্ভার লেগেছে কিনা, একটু রিল্যাক্স, একটু কুল লেগেছে কিনা? আমার কাছে উইকেটের পেছনে বেশ নির্ভার লেগেছে সোহানকে। উইকেটের পেছনে তিনি সবসময় ভালো, এবং উইকেটের পেছনে দেশের অন্যতম সেরা উইকেট কিপার, সেটা নিয়ে তার কখনোই আসলে প্রশ্ন ওঠেনি। পারফরমেন্স ভালো হচ্ছিল না, 5 ম্যাচে সম্ভবত 30-এর মতো রান করেছিলেন, তার মধ্যে 2টাতে নট আউট ছিলেন, এবং খুব বেশি সুযোগ পেয়েছেন যে শেষ দিকে সেটাও না। 3টা ম্যাচ আসলে তিনি ব্যর্থ হয়েছেন, 2টা ম্যাচে নট আউট ছিলেন। তো ওই জায়গায় তিনি নিজে হয়তো বোধ করছিলেন যে তিনি পারফর্ম করতে পারছেন না, তার চাপহীন খেলা প্রয়োজন, এবং বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডেও কিন্তু তিনি আছেন বিশ্বকাপের। তো তার নিজেকে ফিরে পাওয়াটা রংপুরের জন্য যেমন জাতীয় দলের জন্য আসলে খুব বেশি প্রয়োজনীয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.